স্যার অ্যাডমিট হয়ে গেছে অলরেডি আছে কাটটা এসে আবার শুরু হইতেছে তাই ভিডিও এইটা ভালো এটা বড় বড় না আসবে তো لا خفيف إذا تلنا خلاص لا لا বড় করে দেন দাম দশ না কি নেবেন কি এই তো কত দাম বিপণন প্রথম কথা যেতে কত প্রথম দেখেন কত কত আবার কোন অধ্যায় প্রশ্ন কোন অধ্যায় বিষয় অধ্যায় কত ষষ্ঠ আর কি হ্যাঁ নাম আছে ল্যাপটপ কত তারিখ স্যার 21 ঠিক আছে পরে কথা আল্লাহ আমাদের দেখো আচ্ছা শুরু না না আসসালামু আলাইকুম আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের পণ্যের ডিজাইন সম্পর্কে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় এতে প্রথম পত্র ফার্স্ট ইয়ারে আমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত ছিল ষষ্ঠ অধ্যায় থেকে আবার সেকেন্ড পেপার শুরু হয়েছে তো সেকেন্ড পেপারের মানে সেকেন্ড ইয়ারের আবার মানে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে শুরু হয়েছে সিলেবাস অধ্যায় থেকে আমরা শুরু করতেছি পণ্যের ডিজাইন পণ্যের ডিজাইন হলো এমন একটা জিনিস যে ডিজাইন মানে হচ্ছে নকশা পুরো পণ্য একই পণ্যের গুণগত মান একই পণ্য বাজারজাতকরণ করার ক্ষেত্রে আমাদের পণ্যের এই ডিজাইনটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ডিজাইনের জন্য ডিজাইন বা নকশার জন্য পণ্যের মান একই কিন্তু পণ্যের কোনো পণ্যের মানে ডিজাইন বা নকশার জন্য কোনো পণ্য বাজার দখল করে আছে এবং নকশার জন্য কোনো পণ্য বাজার থেকে বিতাড়িত হচ্ছে বা মানে বাজার দখল করতে পারতেছে না কাজে আমাদের পণ্য উৎপাদন করার ক্ষেত্রে পণ্যের ডিজাইন একটা গুরুত্বপূর্ণ বিষয় পণ্যের ডিজাইন যদি ভালো না হয় তাহলে আমরা সেই পণ্য কিন্তু বাজারে আমাদের চাহিদা থাকবে না বা বাজারজাতকরণ আমরা করতে পারবো না তো এক্ষেত্রে পণ্যের ডিজাইন যদি ভালো হয় তখন কিন্তু আমরা বাজারে টিকে থাকতে পারবো প্রতিযোগিতামূলক বাজারে আমাদের টিকে থাকতে পারবো কারণ পণ্যের আমরা সবাই কিন্তু সুন্দরের পূজারী কারণ আমরা কোন জিনিসটা সুন্দর বা গতানুগতিক ভাবে সনাতন পদ্ধতির যে ডিজাইন গুলো থাকে সেই ডিজাইন গুলো কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না আমরা নতুন নতুন পণ্য ব্যবহার করতে শিখছি বা একই রকমের গুণগত মান একই রকমের কিন্তু আমাদের পণ্যটা আসসালামু আলাইকুম পণ্যের গুণগত মান একই রকমের কিন্তু আমরা ওই মানে নতুন করে অ্যাড করছি
আমার তো নাই পণ্যের পণ্যের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আকর্ষণ সৃষ্টি আমাদের পণ্যের এটা গুরুত্বটা এমন হতে হবে যে পণ্যটা আকর্ষণ থাকতে হবে, পণ্যের নকশাটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে বাজারে আমরা এটার একটা আকর্ষণ হয়। কারণ আমরা কোনো পণ্য কেনার একটা সুযোগ নাই বা আমি কিনবো না, কিন্তু তদুপরিও তার ডিজাইন বা নকশা দেখেও আমরা অনেক সময় একটা পণ্য কিনতে আকৃষ্ট হই বা পণ্য ক্রয় করতে সমর্থ হই বা পণ্য ক্রয় করি। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। আমরা যদি পণ্য ডিজাইন মানে হচ্ছে আমাদের নতুন নতুন উদ্ভাবন, বাজার গবেষণা করা, তারপরে নতুন যন্ত্রপাতি ক্রয় করা, নতুন যন্ত্রপাতি ক্রয় করার পরে আমাদেরকে আর নতুন যন্ত্রপাতি ক্রয় করা মানে হচ্ছে যে পণ্যের নতুন নতুন যন্ত্রপাতিতে বেশি বেশি উৎপাদন হয়, কাঁচামাল মানে খরচ কম হয় এবং অপচয় কম হয় এবং পণ্যের ডিজাইনটা বা নকশাটা সুন্দর হয়। এই জন্য কিন্তু পণ্যের দাম কিন্তু কমে যায় বাজারে, মানে পণ্যের মূল্য হ্রাস পায়। তারপর হচ্ছে উপযোগ সংযোগ। আমাদের কিছু কিছু পণ্য আছে যেগুলো আমরা বাজারে ছেড়েছি, এগুলোর জন্য আমরা নতুন নতুন ডিজাইনের ফলে কিন্তু নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়। একই পণ্য মানুষ ব্যবহার করতে করতে একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু সে অন্য পণ্য ব্যবহারে সামর্থ্য হয় এবং তখন সেক্ষেত্রে তার উপযোগ সৃষ্টি হয়, ওই পণ্যের প্রতি বেশি উপযোগ সৃষ্টি হয়। তারপর হচ্ছে সহজ বহন। পণ্য ভারী হতে পারে, আকারে বড় হতে পারে, কিন্তু পণ্যের নকশাটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা বহন সহজযোগ্য হয়। ওই ভারী পণ্য যাতে সহজযোগ্য হয় সেইভাবে আমাদেরকে পণ্যটা সব বহন করতে হবে। তারপর হচ্ছে উন্নত মান। পণ্যের ডিজাইন সুন্দর হলে মান উন্নত হবে। এর কারণ হচ্ছে পণ্যের ডিজাইন মানে হচ্ছে আমরা নতুন নতুন পণ্য ক্রয় করে থাকি, মানে নতুন নতুন মেশিনারি ক্রয় করে থাকি। নতুন নতুন মেশিনারি ক্রয় করা মানে হচ্ছে যে আমরা নতুন নতুন পণ্য উদ্ভাবন করব এবং পণ্য নতুন নতুন মডেলে তৈরি করব এবং আধুনিকায়ন তৈরি করব। এক্ষেত্রে কিন্তু পণ্যের মান কিন্তু মান কিন্তু আগের থেকে বৃদ্ধি পাবে, যাতে উন্নত মান সৃষ্টি হবে। এরপর আসতেছে নতুন পণ্য প্রবর্তন। বাজার যেহেতু উন্মুক্ত, আমাদের একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে বা একটা নকশা করার ক্ষেত্রে, একটা মেশিনারি ক্রয় করার ক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে বাজার গবেষণা করতে হবে। যদি আমি বাজার গবেষণা করতে পারি, বাজার গবেষণা করার ফসলই হইল কিন্তু আমার পরবর্তীতে এই পণ্যটাকে নতুন একটা পণ্যে রূপান্তর করা বা এর একটা ডিজাইন বা রূপ দেয়া। তো এই ক্ষেত্রে আমার বাজার তৈরি করার ক্ষেত্রে, বাজার সৃষ্টি করার ক্ষেত্রে বাজার গবেষণা করার পরে তারপরে কিন্তু আমরা একটা নতুন পণ্য বাজারে প্রবর্তন করব এবং ওই পণ্যটা বাজারে কিন্তু আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে যেহেতু আমরা নতুন নতুন মেশিন ক্রয় করতেছি, আমাদের পুঁজি বিনিয়োগ করতেছি, সেক্ষেত্রে আমরা নতুন নতুন পণ্য কিন্তু আমরা বাজারে আনতে পারি, যেহেতু আমাদের নকশা পরিবর্তনের ক্ষেত্রে। এরপর আসতেছে ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এজন্যই হবে যে পণ্যের দাম কমে যাবে, কারণ আমরা আধুনিক মেশিনারি ক্রয় করার ক্ষেত্রে আমরা বেশি বেশি উৎপাদন হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে। উৎপাদন ব্যয় যদি হ্রাস পায় তাহলে একটা পণ্যের দাম কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, তারা বেশি বেশি পণ্য ক্রয় করতে পারবে, একই অর্থ দিয়ে তারা বেশি পণ্য ক্রয় করতে পারবে। তারপর হচ্ছে ইমেজ সৃষ্টি। আমার পণ্যের গুণগত মান যদি ভালো থাকে, পণ্যের ডিজাইন যদি ভালো থাকে, তাহলে আমার একটা আলাদা একটা ইমেজ বাজারে তৈরি হবে। আর যদি পণ্যের যদি ধরনটা ভালো না থাকে, ডিজাইন যদি ভালো না থাকে, তাইলে কিন্তু আমার বাজারে পণ্যের ইমেজ সৃষ্টি হবে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে ইমেজ সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু পণ্যের নকশা একটা বড় একটা বিষয় বা গুরুত্ব বহন করে। বাজার সম্প্রসারণ। আমি নতুন নতুন মেশিন ক্রয় করার ফলে আমাকে কিন্তু নতুন নতুন পণ্য ক্রয় করতে হচ্ছে, নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু বাজার সম্প্রসারিত হচ্ছে, আমি নতুন নতুন পণ্য বাজারে ছাড়তে পারতেছি, এই জন্য আমার কিন্তু বাজারে পণ্য আমার বাজার সম্প্রসারিত হচ্ছে। আমার পণ্যে আমি যুগের সাথে তাল মিলিয়ে বসে না থেকে আমি যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন ডিজাইন করে আমি কিন্তু আমার পণ্য বাজারে ছাড়তে পারতেছি। এরপর আসতেছে প্রতিযোগিতার মোকাবেলা করা। যে কোনো প্রতিযোগিতায় মোকাবেলা করতে হলে আমাকে কিন্তু সক্রিয় থাকতে হবে। আমার পণ্যের মান যদি ভালো না থাকে, ডিজাইন যদি ভালো না থাকে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিযোগিতায় মোকাবিলায় টিকে থাকতে পারবো না। কারণ হচ্ছে পণ্যের ডিজাইনের জন্য কিন্তু কিছু কিছু পণ্য বাজারে চাহিদা বৃদ্ধি পায় এবং কিছু কিছু পণ্য বাজার থেকে বিতাড়িত হয়, তারা বাজারে স্থান দখল করতে পারে না। কারণ পণ্যের গুণগত মান এক কিন্তু তাদের ডিজাইনের কারণেও কিন্তু কোনো কোনো পণ্য বাজারে সে তার ইমেজ ধরে রাখতে পারে না। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন। আমি যদি আমার পছন্দসই পণ্যটা যদি বাজার থেকে ক্রয় করতে পারি এবং ভালো মানের পণ্য ক্রয় করতে পারি, তাইলে কিন্তু আমার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আর যদি আমার পছন্দসই জিনিস আমি না কিনতে পারি, পণ্যের ডিজাইন যদি আমি যে ডিজাইনটা চাবো, আমি যে ডিজাইনটা প্রত্যাশা করবো, সেটা সেই প্রত্যাশার সাথে যদি প্রাপ্তির সংযোগ না ঘটে, তখন কিন্তু আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে না। আমি একটা শার্ট তৈরি করতে গেলেও সেই শার্টটা যদি মেকিং আমি যেভাবে করতে চাই, বা একটা তৈরি করা শার্ট কিনতে গেলেও আমি যেভাবে একটা তৈরি করা শার্ট কিনতে চাই, সেটা যদি ওই ডিজাইনটা যদি ঠিক মতো না থাকে, আমার পছন্দসই না থাকে, তখন কিন্তু আমার টাকা থাকা সত্ত্বেও বা আমার উপযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমার জীবনযাত্রার মান উন্নয়ন কিন্তু হবে না। আমি একটা ভালো খাবার খেতে চাই, ভালো একটা কোনো কিছু করতে চাই, ভালো একটা ইকুইপমেন্টস কিনতে চাই, ভালো একটা মোবাইল কিনতে চাই, কিন্তু সেই মোবাইল আমার প্রত্যাশা অনুযায়ী যদি পূর্ণ না হয়, তাইলে কিন্তু সেটা সম্ভব হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পণ্যের ডিজাইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর পণ্য যদি এরকম পণ্যের ডিজাইনের উপর যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি, তাইলে কিন্তু আমরা, যেমন মোবাইলের কথাই বলি, সেই মোবাইলটা প্রথম দিকের যে মোবাইলের মডেলগুলো ছিল, মোবাইল কোম্পানিগুলো কিন্তু সেই মডেল উৎপাদন করে কিন্তু বসে নাই, তারা আরো বাজার গবেষণা করছে, তারা নকশা পরিবর্তন করছে। প্রথমত যে মোবাইলগুলো ছিল, সেই মোবাইলগুলো দিয়ে শুধুমাত্র আমরা কথা বলতে পারতাম, কিন্তু এখন কিন্তু শুধুমাত্র ওই মোবাইল দিয়ে শুধুমাত্র আমরা কথা বলা না, কথা বলতে পারি, ছবি তুলতে পারি, মানে গান শুনতে পারি, ইন্টারনেট ব্রাউজিং করতে পারি, তারপর আরো অনেক কাজ করতে পারি। এগুলো কিন্তু এই গবেষণার ফসল এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনের ফসল। এখন আগের দিকে প্রথম দিকে যে মোবাইলের যে আকার আয়তনটা ছিল, সে আয়তনটা কিন্তু এখন একটা সংক্ষিপ্ত হয়ে আসছে বা বহনযোগ্য হয়ে আসছে, যাতে আমরা সহজে এটা ব্যবহার করতে পারি, সেরকম একটা পর্যায়ে চলে আসছে। এটার কারণ হচ্ছে কিন্তু উৎপাদনের নকশা, যে মোবাইলটা এমন ভাবে তৈরি করতে হবে যেটা অপারেট করতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়, এক জায়গায় নিতে সুবিধা হয়। এক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু এই বিভিন্ন ধরনের পণ্য। আর শুধুমাত্র আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে পণ্যগুলো সাধারণত ব্যবহার করে থাকি, এখন নানা মুনির নানা মত, আমরা এক এক মতের অবলম্বী। আমি একটা ফোন ব্যবহার করতেছি, আমার সহকর্মী একজন টিচার সে আরেকটা ফোন ব্যবহার করতেছে। আমি যেটা ব্যবহার করতেছি সেটা তার কাছে মোটেও ভালো নাও লাগতে পারে, আবার সে যেটা ব্যবহার করতেছে আমার কাছে সেটা মোটেও ভালো নাও লাগতে পারে। এখন আমরা যেহেতু আমাদের এই ভোক্তা অনেক, তাদের রুচি পছন্দ ইচ্ছা এটাও কিন্তু অনেক, এই জন্য কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তার রুচি ইচ্ছা পছন্দ এগুলো বিবেচনা করেই কিন্তু তাকে পণ্য উৎপাদন করতে হবে। এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাকে নকশা তৈরি করতে হবে। আমি কোন ডিজাইনটা পছন্দ করি, আরেকজন কোন ডিজাইনটা পছন্দ করে, এই জন্যই কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন আঙ্গিকে তাদের বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এক একজন এক এক আঙ্গিকে তাদের পণ্যের নকশা বিভিন্ন ভাবে দিয়ে থাকে। এর কারণ হচ্ছে এক একজনের পছন্দ এক এক রকম। এই জন্য তো এক্ষেত্রে যদি মোটের উপর হয়েছে, যদি আমাদের যে জিনিসটা আমরা তৈরি করব, যে পণ্যটা আমরা উৎপাদন করব, সেটার নকশা যদি ভালো না হয়, তাইলে সেই পণ্য আমরা বাজারে বিক্রি করতে পারবো না বা বাজার দখল করতে পারবো না, আমরা বাজার থেকে বিতাড়িত হব। তো এক্ষেত্রে আমাদের আজকের চ্যাপ্টারটি ছিল পণ্যের ডিজাইন। আমাদের পণ্য উৎপাদন করার আগেই কিন্তু আমাদেরকে ডিজাইনটা সম্পর্কে ধারণা নিতে হবে, কারণ আমি একটা পণ্য উৎপাদন করে আমি যদি বাজারে ছেড়ে দেই, তাহলে সেই পণ্যটা বাজার কিন্তু দখল করতে পারবে না। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার এই ডিজাইন সম্পর্কে আগেই ধারণা নিতে হবে, বাজার গবেষণা করতে হবে। আমি যে পণ্যটা উৎপাদন করতেছি এই সমযোজী পণ্য বাজারে কি কি আছে এগুলো আমাকে দেখতে হবে, দেখে তাদের ডিজাইন কিরকম আছে ওই ডিজাইন গুলো নিয়ে গবেষণা করে তারপরে কিন্তু আমাকে পণ্যের ডিজাইন তৈরি করতে হবে। আর এই ডিজাইন আমি প্রতিদিন আজকে এক ডিজাইন করলাম, কালকে এক ডিজাইন করলাম, এভাবে কিন্তু আমার পণ্য বাজারে টিকে থাকবে না। এক্ষেত্রে আমাকে ডিজাইনটা খুব টেকসই বা খুব ভেবে চিন্তে আমাকে এই ডিজাইনটা করতে হবে। ডিজাইনের জন্য কিন্তু একটা পণ্য বাজার দখল করে, আবার আরেকটা পণ্য কিন্তু বাজার থেকে বিতাড়িত হয়। কারণ সে যদি পণ্যের গুণগত মান এক,
যদি কোনো খাবার পণ্য হয় তাহলে সেটা খাওয়ার ক্ষেত্রে দুইটার স্বাদই একই রকম হইতে পারে, কিন্তু ডিজাইনের জন্য কিন্তু একটা পণ্য বাজারে খুব বেশি বেশি পরিমাণে বিক্রি হচ্ছে, আর একটা পণ্য কেউ ক্রয় করতেছে না। এটা কিন্তু শুধুমাত্র ডিজাইনের জন্য। আর আমরা কিন্তু এখন যেহেতু এই আধুনিক যুগে আমরা কিন্তু সবাই চাইতেছি একটু সুন্দর ডিজাইন, সুন্দর মান। তো এই ক্ষেত্রে আমরা ডিজাইন করতে গেলে আমাদেরকে মেশিনারি নতুন নতুন ক্রয় করতে হবে, এবং নতুন মেশিন যদি আমরা ক্রয় করি তাহলে সেক্ষেত্রে সেই নতুন মেশিনগুলো সাধারণত এমন ভাবেই হয় যেগুলা গতানুগতিক ধারায় বিগত দিনে যে পরিমাণ খরচ হয় একটা পণ্য উৎপাদন করতে, বা যে পরিমাণ কাঁচামাল নষ্ট হয়ে যায় বা পচে যায় বা নষ্ট হয়ে যায়, ওই এখন নতুন নতুন যে মেশিনগুলো আসে, পরবর্তীতে আপডেট যে মেশিনগুলো আসে, সেই মেশিনগুলোতে কিন্তু ওই কাঁচামাল নষ্ট করে না। সাধারণত তারা চিন্তা করে কম পরিমাণ কি পরিমাণ কাঁচামাল দিয়ে বেশি পরিমাণ পণ্য আমরা উৎপাদন করতে পারি। এক্ষেত্রেই কিন্তু আমাদের কি হয়, আমাদের পণ্যের দামটা কিন্তু কমে যায়, উৎপাদন ব্যয় হ্রাস হয়ে যায়, উৎপাদন ব্যয় কমে যায়। উৎপাদন বা আগের যে একটা মেশিনে তার যে একটা পণ্য একটা ঘন্টায় যদি যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু আধুনিক কোনো মেশিন ক্রয় করলে সেই মেশিনটা কিন্তু তার সাথে বেশি পরিমাণ পণ্য সে উৎপাদন করতে পারে। তো এই জন্যই কিন্তু পণ্যের গুণগত দাম কিন্তু কমে যায়। এক্ষেত্রে পণ্যের দাম যদি হ্রাস পায় তাইলে কিন্তু আমাদের বাজারে আমাদের টিকে থাকতে সুবিধা হবে বা প্রতিযোগিতার মোকাবেলা করতে সুবিধা হবে। মোট কথা হচ্ছে আমরা একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে খুব যত্ন সহকারে আমাদেরকে পণ্যের ডিজাইনটা করতে হবে, এবং ডিজাইনটা করার ক্ষেত্রে আমাদেরকে বাজার গবেষণা করতে হবে। বাজার গবেষণা করে বাজারের দিক সবকিছু দেখে শুনে বুঝে শুনে তারপরে কিন্তু আমাদের একটা পণ্য ডিজাইন করতে হবে। ডিজাইনটা একটা অতি জরুরি একটা বিষয়। পণ্য উৎপাদন করলেই শুধু হবে না, যদি আমাদের ডিজাইন ভালো না হয় তাইলে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমরা টিকে থাকতে পারবো না। এমন তো নয় যে আমি একটা ঔষধ বা আমি একটা পণ্য উৎপাদন করতেছি, এই পণ্যটা আর অন্য কেউ উৎপাদন করতে পারবে না। সবাই কিন্তু সেই পণ্যটা উৎপাদন করার যোগ্যতা রাখবে যদি সেই উৎপাদনের যে ফর্মালিটিস গুলো আছে সেই ফর্মালিটিস গুলো সে মেনটেন করতে পারে, তাইলে সে উৎপাদন করতে পারবে। এক্ষেত্রে তার উচিত হবে, এখন আমার উচিত হবে, আমি পণ্য উৎপাদন করার আগে আমাকে ভেবে চিন্তে বাজার গবেষণা করে এখানে ভোক্তা কারা, তাদের ক্রয় ক্ষমতা কিরকম, তারা আমি যে অঞ্চলের জন্য করতেছি এই অঞ্চলে ভোক্তা কারা, তাদের ক্রয় ক্ষমতা কিরকম, তাদের বাজারটা কিরকম, তারা কিভাবে কোন ধরনের পণ্য ক্রয় করবে, এই দিক বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমাকে একটা পণ্য উৎপাদন করতে হবে। আর এই দিক বা বিচার বিশ্লেষণ না করে যদি আমি পণ্য উৎপাদন করি তাইলে কিন্তু আমি বাজারে টিকে থাকতে পারবো না, বা আমি যত সুন্দর নকশাই দেই। কালেশ্বরী মানে আমাদের এই অঞ্চলের জন্য যদি আমি একটা ফার্নিচারের দোকান থাকে আমার, সেক্ষেত্রে যদি আমি রেডিমেড কিছু ফার্নিচার তৈরি করতে যাই, এই ক্ষেত্রে যদি আমার মনে করতে হবে যে এখানে মানুষের এখানে যারা বসবাস করে তাদের ক্রয় ক্ষমতা কিরকম। এখন আমি ডিজাইন ভালো করতে গিয়ে একটা খাটের মূল্য যদি আমি 1,00,000 টাকা মানে মানে আমার উৎপাদন খরচ 1,00,000 টাকা পড়ে, বা এটা বিক্রি যদি 1,10,000 টাকা পড়ে, তাহলে এই ধরনের পণ্য কিন্তু আমি এখানে বিক্রি করতে পারবো না। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই খাটটা তৈরি করার আগে বুঝতে হবে যে এই খাটটা এইখানে ক্রয় করার মতো কোনো কাস্টমার বা কোনো উদ্যোক্তা আছে কিনা। এইখানে আমাদেরকে সেটা এই জন্যই কিন্তু পণ্যের ডিজাইন করার আগে আমাকে বাজার গবেষণা করে নিতে হবে। এই আমরা কোন ধরনের ভোক্তার জন্য এটা তৈরি করতেছি, আমাদের সামাজিক ব্যবস্থা কিরকম, এই সব দিক বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমাকে এই পণ্যটা ডিজাইনটা তৈরি করতে হবে। আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। বাইরে নয় না, এটা লগার তো হয় না, এটা মিলন না ডাক্তার না, আমি শুরু করে দিলাম। একুশ নয় এই প্রথম দেখা শুরু করলাম। পুলিশে আছে তো
এ খুলবে করে দেন। আসসালামু আলাইকুম। বলি স্যার, স্যার আমি থাককে লুপ্ত করে যাই না, এরপর আমরাও আছি ইনশাল্লাহ। এরপরে আমরা আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আরে বাচ্চা স্যার নেই মনে হয়, নেই না স্যার, তার শব্দ তো শোনা যেত না, তো শুনলেন কথা নেই। আসসালামু আলাইকুম। খলিল স্যার, আপনার কিন্তু ওই যে হলুদ গোলাপ সবুজ হতেছে, তাদের দিয়ে অ্যাডজাস্ট করি, দেখছেন ওই যে পাঁচের সাথে মিলে হলুদ গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোভিড-19 তথা করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্ব আজ স্থবির হয়ে পড়ে আছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকার শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ক্লাস চালু করেছে। আমি মোহাম্মদ খলিলুর রহমান, প্রভাষক কালীশ্বরী ডিগ্রি কলেজ, বিষয় যুক্তিবিদ্যা। আজকে তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় পরিচ্ছেদ, পদ ও শব্দ। পদ ও শব্দ সম্পর্কে আমরা আগেই জানি, তবে পদ ও শব্দ আলোচনার আগে আমি যুক্তিবিদ্যা কি সে সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ্যা ইংরেজি হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইক থেকে। অনেক ইংরেজি শব্দের উৎপত্তি হয় গ্রিক এবং ল্যাটিন শব্দ থেকে, তেমনি ইংরেজি লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইক থেকে। লজিক লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইক থেকে। লোজাইক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগোস থেকে। আবার বলছি, যুক্তিবিদ্যা ইংরেজি হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইক থেকে। লোজাইক শব্দটি গ্রিক শব্দ লগোস থেকে, যার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। আমরা যা চিন্তা করি তা ভাষার মাধ্যমে প্রকাশ করি। চিন্তা একটা মানসিক প্রক্রিয়া। যখন আমি মনে মনে কিছু ভাবি তখন সেটা হবে চিন্তা, আর এটাকে যখন আমি প্রকাশ করব তখন সেটা হবে ভাষা। চিন্তা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন স্মৃতি, কল্পনা, অনুমান, চিন্তা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। স্মৃতি, কল্পনা, অনুমান। স্মৃতি অতীতের কোনো কিছু চিন্তা করা। আমি পার্কে ঘুরে আসলাম, ঘুরে এসে ভাবতেছি কি কি দেখলাম, এই ভাবাটা হচ্ছে স্মৃতি, অর্থাৎ অতীতের কোনো কিছু নিয়ে ভাবা। আর কল্পনা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ভাবা। আমি লেখাপড়া করতেছি, সেই ফাঁকে ভাবতেছি যে আমি লেখাপড়া করে ভবিষ্যতে কি করব, এটা নিয়ে ভাবে হচ্ছে কল্পনা। আর অনুমান হচ্ছে সাময়িক আন্দাজ করা, ধারণা করা। যুক্তিবিদ্যায় শুধুমাত্র
অনুমান অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় অনুমান। অনুমান হচ্ছে সাময়িকভাবে ধারণা করা বা আন্দাজ করা। যেমন আমি বনের উপর দিয়ে দেখলাম যে ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়াটা দেখে আমি ভাববো যে ওখানে আগুন লেগেছে। আগুন লাগাটা আমি ওখানে দেখিনি, কিন্তু আমি অনুমান করছি যে ওখানে আগুন লেগেছে। পূর্বে আমি দেখেছি, পূর্বে দেখা থেকে আমি বর্তমানে এখন বুঝতে পারলাম যে এখানে আগুন লেগেছে। এটা দেখাই হচ্ছে অনুমান। যে বিদ্যা সত্যকে অর্জন করে মিথ্যাকে বর্জন করে তাই হচ্ছে যুক্তিবিদ্যা। জোসেফ যুক্তিবিদ্যাকে বলেছেন যে এটা একটি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। এখন আমি মূল আলোচনায় আসব। পদ ও শব্দ। পদ ইংরেজি হচ্ছে টার্ম। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। আবার বলছি, আগে বলছি যে অনেক ইংরেজি শব্দের উৎপত্তি হয় গ্রিক এবং ল্যাটিন শব্দ থেকে, তেমনি টার্ম টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। আবার বলছি যে পদ ইংরেজি হচ্ছে টার্ম। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। এখন প্রান্ত বা সীমা হলো কিভাবে? প্রান্ত বা সীমা। আমরা জানি যে যুক্তিবাক্যের দুটি পদ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং অপরটি হচ্ছে বিধেয়। যেমন মানুষ হয় বিপদ, যুক্তিবাক্যে দুটি পদ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য, অপরটি হচ্ছে বিধেয়। এটাকে বলা হয় উদ্দেশ্য, এটা বিধেয়। টার্ম অর্থ হচ্ছে টার্মিনাস, টার্মিনাস আসছে প্রান্ত বা সীমা। এখন এখানে প্রান্ত হলো কিভাবে? যুক্তিবাক্যের এক প্রান্ত হচ্ছে উদ্দেশ্য, অপর প্রান্ত হচ্ছে বিধেয়। আর এই প্রান্ত দ্বয় হচ্ছে পদ। সীমা আরেকটি সমার্থক, প্রান্তের একটা এই সমার্থক শব্দ। যেমন এখানে এই সীমায় আছে উদ্দেশ্য, এই সীমায় আছে বিধেয়, তাহলে এই প্রান্ত দ্বয় হচ্ছে পদ। এখন যুক্তিবাক্যে শুধু প্রান্ত দ্বয় কি পদ বলা চলে না। যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত অথবা ব্যবহারের যোগ্য, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যে পদ বলে। আবার বলছি, যে শব্দ বা শব্দ সমষ্টি, এখানে শব্দ বা শব্দ সমষ্টি বলবো কেন? এখানে বলছে যে শব্দ বা শব্দ সমষ্টি, শব্দ বা শব্দ সমষ্টি বলবো কেন? যেমন গরু হয়, এখানে গরু হচ্ছে উদ্দেশ্য আর চতুষ্পদ হচ্ছে বিধেয়। এখানে আমি বলেছি যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত একটা শব্দ। গরু একটা মাত্র শব্দ, একটা শব্দ নিয়ে এখানে একটা পদ গঠিত। গরু এখানে উদ্দেশ্য, একটা শব্দ নিয়ে একটা পদ গঠিত হয়েছে। এখানে বিধেয়, একটা শব্দ নিয়ে একটা পদ গঠিত হয়েছে। সেই জন্য বলেছে যে শব্দ। এখন আছে শব্দ সমষ্টি। আমার ছোট ভাই হয় খুব মেধাবী ছাত্র। এখানে দেখতে পাচ্ছি যে শব্দ, যে শব্দ, এখানে শব্দ বলতে গরু একটা শব্দ নিয়ে উদ্দেশ্য,
আবার চতুষ্পদ এখানে একটা শব্দ নিয়ে ভিডিও, কিন্তু এখানে আমার ছোট ভাই হয় খুব মেধাবী ছাত্র। আমার ছোট ভাই এখানে তিনটা শব্দ, অর্থাৎ একাধিক শব্দ নিয়ে তারপর একটা পদ গঠিত। আবার খুব মেধাবী ছাত্র এখানে একটা একাধিক শব্দ নিয়ে বলে, এই জন্য বলেছে যে শব্দ বা শব্দ সমষ্টি। এখানে একটা শব্দ নিয়ে গরু নিয়ে শুধু উদ্দেশ্য চতুষ্পদ ভিডিও। আবার আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র, এখানে আমার ছোট ভাই তিনটে শব্দ নিয়ে একটা পদ হয়েছে। এই জন্য বলেছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত অথবা ব্যবহারের যোগ্য, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যে পদ বলে। পদ কখনো কখনো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হয়েছে অথবা ব্যবহারের যোগ্য, অর্থাৎ ব্যবহার হয়ে গেছে সেটা হবে, আবার ব্যবহারের যোগ্য সেটাও পদ হবে। যেমন সোনা, চিনি, মূল্যবান। এখানে সোনা, চিনি, মূল্যবান এগুলি ব্যবহৃত হয় নাই, কিন্তু ব্যবহারের যোগ্য এটা। আর গরু হয় চতুষ্পদ, এটা ব্যবহৃত হয়ে গেছে। এখানে গরু হয় চতুষ্পদ, এটা সব উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে গেছে, বিধি হিসেবে এটা ব্যবহৃত হয়ে গেছে। কিন্তু এখানে সোনা, চিনি, মূল্যবান এটা ব্যবহৃত হয় না, কিন্তু ব্যবহারের যোগ্য। যেমন সোনা হয় মূল্যবান। এখানে ব্যবহৃত হয় না, কিন্তু এটা ব্যবহারের যোগ্য। তাহলে এখন আমরা জানলাম যে ব্যাপক অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত অথবা ব্যবহারের যোগ্য, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যের পদ, ব্যাপক অর্থে পদ বলে। এখন আসি আমি সংকীর্ণ অর্থে। সংকীর্ণ অর্থে শুধুমাত্র যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে সংকীর্ণ অর্থে পদ বলে। এখানে বোঝার ব্যাপার আছে যে ব্যাপক অর্থে শুধুমাত্র ব্যবহৃত হয়েছে এবং ব্যবহারের যোগ্য সেই শব্দ, আর সংকীর্ণ অর্থে শুধুমাত্র ব্যবহৃত হয়েছে সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যে সংকীর্ণ অর্থে পদ বলে। এখন আসি আমরা শব্দ। শব্দ হচ্ছে কয়েকটি অক্ষর, এক বা একাধিক হতে পারে, অক্ষর অথবা বর্ণ অথবা লেটার একত্রে মিলে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দ বলে। অনেকগুলো অক্ষর হলো কিন্তু তার অর্থ হলো না, তাহলে সেটা শব্দ হবে না। যেমন এখানে আমি যদি দেখি ক, চ, ট, ত, প। এখানে আমি লিখলাম কচটত প, তাহলে এটা দ্বারা কোনো অর্থ হলো না, এটা দ্বারা কোনো শব্দ হবে না। কিন্তু আমি যদি লিখি কলম, এখানে কলম, এটা একটা শব্দ বেগে। কলম দ্বারা আমরা বুঝি যে একটা লেখার বস্তু, অতএব এটা হচ্ছে কলম, এটা দ্বারা একটা শব্দ বোঝানো যায়। কিন্তু যে শব্দের কোনো অর্থ থাকবে না, যে অক্ষর দ্বারা কয়েকটি হলো কিন্তু তার অর্থ থাকবে না, তাহলে সেটাকে শব্দ বলা যাবে না। শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। শব্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ সহ পদযোগ্য শব্দ। তিন নম্বরে পদ অযোগ্য। শব্দকে তিন ভাগে ভাগ করা যায়: পদযোগ্য শব্দ, স্বপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ। এখন পদযোগ্য শব্দ, পদের স্বাভাবিকভাবে বোঝা যায় যে পদের যে যোগ্য, অর্থাৎ যে শব্দ নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে পদযোগ্য শব্দ বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল।
সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ উদ্দেশ্য। এটা হচ্ছে বিধেয়। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এখানে কারো সাহায্য সহযোগিতা ছাড়াই নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে পদযোগ্য শব্দ। আর সহপদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ যে শব্দ নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে তারপরে সে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, তাহলে তাকে সহপদযোগ্য শব্দ বলে। সহপদ বলতে স্বাভাবিকভাবে বোঝায় যে অন্যের সহযোগিতা নিয়ে যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন খুব, টি, টা, খানা, খানি। যেমন আমার ভাই হয়, যেমন আমার ভাই হয় খুব মেধাবী ছাত্র। এখানে আমি যদি মেধাবী বাদ দিয়ে দেই বা ছাত্র বাদ দিয়ে দেই, তাহলে খুব, খুব দ্বারা কোনো অর্থ বোঝায় না। এখানে মেধাবী ছাত্র এটা একটা বিধেয়। তাহলে এটা দ্বারা এটা সহযোগিতা নিয়ে খুব একটা পদ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু নিজের নামে যদি দেখি আমার ভাই হয় খুব, তাহলে সেখানে কোনো অর্থ ধারে না, এটা পদ হিসেবে ব্যবহৃত। খুব দ্বারা কি বোঝায়? কিছুই বোঝায় না। তাহলে সেই জন্য এটা কোনো নিজে নিজে পদ নয়, অন্য পদের সহযোগিতা নিয়ে তারপরে পদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন বইটি হয় সুন্দর, বইটি হয় সুন্দর। এখানে বইটি, আমি যদি শুধু বই কেটে তারপর শুধু লিখি যদি টি, টি হয় সুন্দর, তাহলে এটার কোনো অর্থ হবে না এবং এটা কোনো পদ হিসেবে ব্যবহৃত হবে না। কিন্তু বইটির সহযোগিতা নিয়ে, অর্থাৎ বইয়ের সহযোগিতা নিয়ে সে একটি পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যে শব্দ নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্যের সাহায্য সহযোগিতা পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে তারপরে সে শব্দের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, তাহলে তাকে পদ, সপদযোগ্য শব্দ বলে। এখন আসি আমরা পদ অযোগ্য শব্দ, অর্থাৎ পদের যে অযোগ্য, যে নিজে নিজে পদ নয়, অপরের সাহায্য নিয়ে সে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাহলে তাকে পদ অযোগ্য শব্দ বলে। যেমন বা, হায়, ওহে, এই শব্দগুলো পদ অযোগ্য শব্দ। যেমন বাক্সি বা, বা দৃশ্যটি হয় সুন্দর, বা দৃশ্যটি হয় সুন্দর। এখানে বা না থাকলে দৃশ্যটি এখানে উদ্দেশ্য, এটা বিধেয়। বা কোন উদ্দেশ্য না, বিধেয় না, অর্থাৎ সে নিজে নিজেও কোনো পদ হতে পারে নাই, অপরের সহযোগিতা নিয়েও পদ হতে পারে নাই। তারপরে ওহে, ওহে আমি হই গরিব, ওহে আমি হই গরিব। এখানে শুধুমাত্র আমি হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে গরিব হচ্ছে বিধেয়। এখানে ওহের কোনো কোনো পদ না, কোনো কিছু, এটার কোনো মূল্যই নেই। যদিও এগুলি দ্বারা ইচ্ছা, অনুভূতি, আবেগ এগুলো প্রকাশ পায়, কিন্তু যুক্তিবিদ্যায় ইচ্ছা, আবেগ এটা কোনো, এটা দ্বারা প্রকাশিত হয় না, শুধুমাত্র চিন্তাই প্রকাশিত হবে। এখন শব্দ এবং পদের ভিতরে পার্থক্য
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ নাই, সব চলে গেছে। হ্যাঁ হ্যালো কি হ্যাঁ একজন নাই কি করো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা যেখানে বসে আমার এই পাঠদানটুকু শুনতেছ, তাদের সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই তোমাদের পরিবারের সবাইকে নিয়ে এই মহামারী করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেয়ে সুস্থ ও সুন্দর আছো। একই সাথে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আল্লাহ আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেয়েছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘ ৬-৭ মাস পর হলেও আজকে আমি তোমাদের সাথে একটু যোগাযোগ করতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। একই সাথে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, যিনি তার দয়া এবং রহমত দ্বারা আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করে সুস্থ সুন্দরভাবে রেখেছেন। একই সাথে এই জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনের সাহায্যে তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি এবং যারা এই ব্যবস্থাপনায় আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচ্য বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মূলত কি? ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস। ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস। কতগুলো সংখ্যাকে আমরা সারি এবং কলাম আকারে বিস্তৃত করলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আবার বলি, ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস। অর্থাৎ
কতগুলো সংখ্যাকে আমরা সারি বরাবর এবং কলাম বরাবর বিন্যস্ত করলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। যেমন একটু দেখে দিকে, এই 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি অঙ্ক অথবা 9টি সংখ্যা যাই বলি। যেমন এখানে দেখো এই 1 2 3 এইটা একটা সারি, আবার 1 4 7 এইটা একটা কলাম। আমরা যখন পত্রিকা পড়ি তখন তোমরা অবশ্যই খেয়াল করবে লেখা থাকে দ্বিতীয় পৃষ্ঠা 3-এর কলাম দেখো, অর্থাৎ কলামগুলো থাকে খাড়া বরাবর। কলাম হইল খাড়া বরাবর, আর সারি হলো আরবিক বরাবর। যেমন 1 2 3 এটা হলো কি প্রথম সারি, এই 4 5 6 এটা হলো কি দ্বিতীয় সারি, আর 7 8 9 এটা হলো তৃতীয় সারি। আমরা বলছি কি ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস। এখন এই বিন্যাসগুলো সারি বরাবর করা যায় এবং কলাম বরাবর করা হয়। যেমন 1 2 3 প্রথম সারি, 4 5 6 দ্বিতীয় সারি, 7 8 9 তৃতীয় সারি। আবার যদি উল্লম্বভাবে চিন্তা করি তাহলে 1 তার নিচে 4 তার নিচে 7, তাহলে 1 4 7 এটা হলো কি প্রথম কলাম। 1 4 7 এটা কি প্রথম কলাম। তাহলে আমরা বললাম কি ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস। এই ম্যাট্রিক্সকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা দুইটা খাড়া রেখা দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে হয় ফার্স্ট ব্র্যাকেট দ্বারা অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা অথবা দুইটি খাড়া রেখা দ্বারা প্রকাশ করা যায়। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এইটা একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স, এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথমে আমরা সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। আবার শুনে রাখো কথা, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। যেমন 1 2 3 এখানে সারি একটা আণবিক বরাবর, এটা কি সারি ম্যাট্রিক্স। 1 2 3 এটা বলা কি সারি ম্যাট্রিক্স। এবং এই যে 1 2 3, এই 1 হলো কি ম্যাট্রিক্সের উপাদান, 2 হলো ম্যাট্রিক্সের উপাদান, 3 হলো ম্যাট্রিক্সের উপাদান। ম্যাট্রিক্সের উপাদানগুলিকে ছোট হাতের অক্ষর স্মল লেটার দ্বারা অথবা 1 2 3 ইত্যাদি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কারণ আগে সংজ্ঞা বলা হয়েছে ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস। সেখানে ম্যাট্রিক্সের উপাদানগুলো 1 2 3 4 ইত্যাদি সংখ্যা হতে পারে অথবা এবিসি স্মল লেটার হতে পারে। আর ম্যাট্রিক্সকে লেখা হয় বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল দ্বারা।
যেমন এ সমান এই, অথবা এই বি সমান সারি ম্যাট্রিক্স এ বি সি ইত্যাদি। তাহলে আমি বললাম কি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। আর যেমন এ বি সি একটা সারি ম্যাট্রিক্স, আবার 1 2 3 একটাই মতো সারি ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের মাত্রা কি? কোন ম্যাট্রিক্স যতগুলা সারি এবং যতগুলা কলম নিয়ে গঠিত, ওই দুটোর গুণফল দ্বারা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম প্রকাশ করা। যেমন 1 2 3 এই ম্যাট্রিক্সের সারি কত, মানে ক্রম কত? এখানে সারি হলো একটা, হলো 1 বাই কলম হলো 3টা, 1/3। এটা ক্রম হলো 1/3। এরপর আসি কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন এই আগের ম্যাট্রিক্সের মধ্যে 1 2 3 4 5 6 7 9, এখানে আমরা বলি 1 4 7 এটা কলাম 1 4 7। এই একটা কলাম নিয়ে যদি একটা ম্যাট্রিক্স গঠিত হয় তাহলে এটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স এর ক্রম কত? এখানে সারি কয়টা? 1 2 3টে সারি, তাহলে 3 বাই, এখানে পুরো সমগ্র বাই 3 বাই, এখানে সারি এই সারি হলো 3টা আর কলাম হলো একটা, 3/1। তার মানে কি কলাম ম্যাট্রিক্স বলে? যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে, অথবা যে ম্যাট্রিক্স একটি মাত্র কলাম নিয়ে গঠিত হয় তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এই তাহলে এই ম্যাট্রিক্স হলো এখানে 3টা সারি আর একটা কলাম, এটা 3/1। এটা বলা হয় বর্গ ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে আসি আমরা বর্গ ম্যাট্রিক্সে। যেমন 1 2 3 এখানে 3টা সারি আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। আবার কলামও 3টা আছে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে বর্গ বলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এইটা 1 2 3 4 5 6 7 8 9 এটা কি বর্গ ম্যাট্রিক্স। এর ক্রম কত? ক্রম এখানে সারি কয়টা? 3টা সারি, আবার কয়জন ক্রম 3/3। তাহলে বর্গ ম্যাট্রিক্স আবার বলি যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যেমন এটা হলো কি 1 2 3 4 5 6 7 8 9 এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে সারির সংখ্যা 3টা, কলাম সংখ্যা 3টা। আর একটা মজার ব্যাপার হলো এই একটা বর্গ ম্যাট্রিক্সে যতগুলি উপাদান থাকে তা এর ক্রমের গুণফলের সমান। যেমন এখানে 3 3 আর 9টা, এখানেও 3 × 3 9। আবার 2/2 এর বড় মতলব এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স।
এখানে ধরলাম বি সমান এত। এখানে সারি কয়টা? এই এক দুইটা সারি, আবার এই দুইটা কলাম। এখানে এটাকে বলা হয় কি? বর্গ ম্যাট্রিক্স। এর মাত্রা কত বা ক্রমপথ কত? এই দুইটা সারি আর দুইটা কলাম। এই এখন আমরা ম্যাট্রিক্সের ট্রেস বা প্রধান কর্ণ। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনগুলা? এই বরাবর এইগুলাকে বলা হয় কি? প্রধান কর্ণ বা ডায়াগোনাল। এই কোণাকুণি যেগুলো বলা হয় কি? প্রধান কর্ণ। এই প্রধান কর্ণর সাথে যোগফলকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। প্রধান কর্ণের উপাদানগুলি যোগফলকে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান সমূহের যোগফলকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলির যোগফলকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। যেমন এই এ এর ট্রেস সমান কত? 1 প্লাস 5 প্লাস 9 সমান 15। বি এর ট্রেস সমান এ প্লাস ডি। তাহলে ট্রেস বলতে বোঝায় কি? কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান সমূহের যোগফলকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। যেমন একটি ম্যাট্রিক্স 3/3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, যদি এর প্রধান কর্ণের উপাদান কয়টা? 3টে। 1 প্লাস 5 প্লাস 9, এর ট্রেস 1 প্লাস 5 প্লাস 9 সমান 15। আবার এখানে 2/2 কিরমের বি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, এখানে ট্রেসের উপাদান প্রধান কর্ণ কয়টা? 2টা, এ এবং ডি। তাহলে এ ট্রেসের কত? বি এর ট্রেস এ প্লাস ডি। এক্ষেত্রে বন্ধুরা আশা করি এই পাঠদানে তোমরা হয়তো বা কিছু হলেও উপকৃত হয়েছো। তো তোমরা অনেক দিন থেকেই বই পুস্তক থেকে করোনা ভাইরাসের কারণে বিচ্ছিন্ন। আজকে একটু হলেও যদি তোমাদের এই পাঠের মাধ্যমে উপকৃত হতে হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আগামী দিন, আগামী দিন বলতে আগামী 5 তারিখে তোমাদেরকে তোমার এই ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স, তারপর একক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে এবং তোমাদেরকে সুস্থ রাখে তাহলে। আশা করি তোমরা সুস্থ থাকবে, পরবর্তীতে তোমরা এই আশাই ব্যক্ত করতেছি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু মাস্ক ব্যবহার করবা, কারণ এই যদি আমি এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করোনা ভাইরাসটা ছড়ায় বেশি। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, তোমাদের পরিবারের সকলের মঙ্গল ও উন্নতি কামনা করে আজকে আমি আমার এই পাঠদান সমাপ্ত করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।